বাংলাদেশের বাদবাকি যে পুরো যে ওয়ানডে স্কোয়াডে যারা রয়েছেন তারা ম্যাক্সিমাম তারা টেস্ট দল থেকে এসেছেন, তারা তো খেলার মধ্যেই ছিলেন। আর যে কয়েকজন টেস্ট দলে ছিলেন না তারা কিন্তু লোকাল ক্রিকেটে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট যেটা হয়েছে সে 11 তারিখ থেকে সেখানে তারা কিন্তু খেলে এসেছেন এবং বেশ ভালো পারফর্ম করে এসেছেন। মাশরাফি খুব ভালো পারফর্ম করছেন, প্রথম ম্যাচে তিনি 60 রানের মতো করেছিলেন মোহামেডানের হয়ে। প্রায় সবাই বেশ রানের মধ্যে আছে এবং যারা বোলার তারাও খুব ভালো পারফরমেন্স দেখিয়েছেন। তবে আমি এই এখন পর্যন্ত যা জানি যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটেও ওয়ানডে সিরিজেও কিন্তু বাংলাদেশ তার শক্তির যে জায়গাটা এই স্পিন, সেই স্পিন ওরিয়েন্টেডই দল সাজাবে এবং উইকেটও তেমনই হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ক্রিকেটটা প্রসঙ্গ একটু পরে আবার আমরা আসবো। আমি একটু যেতে যাচ্ছি জনাব আব্দুল সাহেব, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আমরা আসলে আপনি জানেন যে আগামীকাল বর্ধমান বোমা বিস্ফোরণে যে ভারতীয় গোয়েন্দা দল তারা আসছে, যদিও আমাদের কাছে কোনো তাদের কর্মপরিকল্পনা নিয়ে কোনো তথ্য নেই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজকে বলেছেন যে তারা আসবেন এবং কালকেই আসলে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন, তারপরে হয়তো পুলিশ প্রধান বা অন্য কারো কাছে যাবেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজকে বলেছেন যে তারা আসবেন এবং কালকেই আসলে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন, তারপরে হয়তো পুলিশ প্রধান বা অন্য কারো কাছে যাবেন। আপনি কিভাবে দেখছেন যে এই গোয়েন্দা দলের আশা? এবং আমি যেটা দেখছি যে বর্ধমান বিস্ফোরণের পরে তো ওখানে জিনিসটা যখন জট খোলা শুরু হলো তখন অবশ্যই এই জঙ্গি এবং আমাদের বাংলাদেশি জেএমবিদের ঘাঁটি সেটির সাথে কিছু রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা, এদের অর্থায়ন, এগুলো নিয়ে একটি জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। এবং সেই সাথে আমরা দেখেছি যে আল কায়দা তাদের নতুন শাখা খুলেছে ভারত উপমহাদেশে, আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তারপরে প্রাক্তন ইন্ডিয়ান মুজাহিদিনদের নিয়ে একটি নতুন সংগঠন হয়েছে। এগুলো সব মিলিয়ে যে ঝুঁকিটা কোথায় সেটিকে চিহ্নিত করার জন্যে এটি খুব জরুরি। তা আমার মনে হয় যে গোয়েন্দারা আসছেন ওই জায়গাটাতেই, যেহেতু বাংলাদেশের এখানে দুটি সম্পৃক্ততা আছে ভারতের মাটিতে। সেটি হলো, একটি হচ্ছে জেএমবি বাংলাদেশে জঙ্গি দল ওখানে অপারেট করছে এবং তাদের কাছে তথ্য আছে সে বাংলাদেশও নাশকতা করবে, এবং কিন্তু নাশকতার ক্ষমতাটা যে কোনো সীমানা দিয়ে সীমাবদ্ধ না। তারা যে ভারতের জঙ্গিদের সাথে গিয়ে ভারতের বিরুদ্ধেও কোনো নাশকতা করবে না তার কোনো নিশ্চয়তা নেই। তো সেখানে আমার মনে হয় ঝুঁকিটা উভয় দেশের জন্য সমান হয়ে গেছে। আমাদের অবশ্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ উদ্বিগ্ন না। আজকে উনি ওনার বক্তব্য, আমরা এই বিষয়ে আবার আলোচনা করব কিছুক্ষণ পরে। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আলোচনা করব একই বিষয়ে। আবার ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন, চলে যাচ্ছে আলোচনায়। আপনাকে গতকাল আপনি নিশ্চয়ই দেখেছেন যে গতকাল থেকে আমরা একটি খবরের পেছনে ছুটছি, সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হত্যাকাণ্ডের ঘটনাটি, শফিকুল ইসলাম। আজকে বিকেল পর্যন্ত আমরা জানি যে 20 জন এই ঘটনায় আটক হয়েছে এবং বলা হচ্ছে যে আনসার আল বাংলাদেশ দুই যারা এরকম একটি ফেসবুকে স্ট্যাটাসে দায় স্বীকার করেছেন এবং আজকে আমাদের গোয়েন্দারা জানিয়েছেন যে এটি আনসারউল্লাহ যে আমাদের টিম, সেই টিমেরই আসলে নেতাকর্মীরা সাথে জড়িত বলছেন। আবার আনসারউল্লাহর সাথে এর আগে বলেছেন যে জেএমবি এবং হারাকাতুল জিহাদ জড়িত। মানে সবগুলি জঙ্গি সংগঠন আসলে দেখা যাচ্ছে যে গোয়েন্দাদের তথ্য মতে যে সবাই আসলে একসাথে গিয়ে দেখা যাচ্ছে একই জায়গায় সূত্র সবগুলি জঙ্গি সংগঠনের। আপনি কি মনে করেন? রাজশাহীতে ঘটনাটা নিন্দা না জানিয়ে পারা যাচ্ছে না, কারণ একজন অধ্যাপক যিনি সামাজিকভাবে অত্যন্ত প্রিয় এবং প্রগতিশীল এবং তার সংস্কৃতি নিয়ে উনি খুব নাম করা ছিলেন, ছাত্রছাত্রীদের কাছে প্রিয় ব্যক্তিত্ব, নিজস্ব ধর্মীয় আদর্শ ছিল, তাকে স্বাধীনতার সপক্ষে ওনার ভূমিকা ছিল। তো তাকে টার্গেট করবে কে? তো এটি যদি অপরাধমূলক কোনো তার সাথে কোনো বিদ্বেষ শত্রুতা সেটি থেকে একটা টার্গেটের সম্ভাবনা ওই জায়গাটাতে খুঁজে পাওয়া যাচ্ছে না এই পর্যন্ত যাদের সাথে কথা হয়েছে। তো অবশ্যই ওনার ওই ভূমিকা থেকে দেখা যায় যে এরকম পার্সোনালিটি বাংলাদেশের আগে টার্গেট হয়েছে এবং নিহত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে 2 জন শিক্ষক নিহত হয়েছেন, 2004 সালে একজন হয়েছেন, 2006 সালে একজন হয়েছেন, এখন এটা থার্ড। এছাড়াও আমরা দেখেছি যে এই জাতীয় ক্যারেক্টারিস্টিক্সকে তারা সবসময় মুরতাদ ঘোষণা করে। সেটি আমরা ঢাকাতে ব্লগার রাজীবকে দেখেছি, ইভেন আমরা আহলে সুন্নাতের মৌলানা ফারুকীকে দেখেছি। যেহেতু তাদের আদর্শের বাইরে যারা কাজ করবে বা তাদের আদর্শের পক্ষে কাজ না হলেই সেই মুরতাদ। তো সেই হিসাবে এখানে এই জায়গাটা মিল পাওয়া যাচ্ছে। হত্যার ধরন, কুপিয়ে চাপাতি দিয়ে মারা,
সেটি থেকে মনে হচ্ছে যে এটির ভিতরে একটি মিল পাওয়া যায়। আর আরেকটি হলো অত্যন্ত চরম সাহসিকতার উপরে এটি করা হয়েছে দিনের বেলা, জনসম্মুখে, খুব অল্প দূরেই র্যাবের অফিস। তো সেক্ষেত্রে এই যে সাহসিকতা, যেখানে যেখানে তাকে হত্যা করা হয়েছে সেই জায়গাটির একটি ব্যাপার আছে। এই এলাকাগুলো জামাত এবং ইসলামিক ছাত্র শিবিরের সমর্থক দ্বারা পরিবেষ্টিত। তো সেখানে করা হয়েছে, যার জন্য ওনাকে শেষ পর্যন্ত কোনো ব্যক্তি হাসপাতালে নিয়ে যাবার জন্য সহায়তা পর্যন্ত করতে আসে না। একা একা না, ওনার একজন বেবি ট্যাক্সি সিএনজি চালক যে ওকে সবসময় নিয়ে যায়, ওনাকে আইডেন্টিফাই করেছে, সবাইকে ডাকছে যে একটু উঠিয়ে দাও, আমি নিয়ে যাব, তো কেউ উঠাতে আসেনি। এই যে একটা অবস্থা, এই সামাজিক একটা অবস্থা যেটা দেখলাম, এটারও নিন্দা না জানিয়ে পারা যাচ্ছে না। তো এই পরিস্থিতির সৃষ্টির ক্ষেত্রে কেন হলো? কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা যদি বলি, ওইখানে কিন্তু একটা ত্রাস আলাদা আছে, যেমন রক কাটা যেখানকার স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক আমাদের সময় যারা বন্ধু বান্ধব ছিলেন তাদের কাছে আমি গল্প শুনেছি, ওখানে যে ছাত্র শিবির বা আপনি যাদের যে গোষ্ঠীটির কথা জঙ্গি সংগঠনের কথা বলছেন, তারা কিন্তু ওই এলাকাটার একক আধিপত্য এমন যে সাধারণভাবে কেউ ভয়ে সেখানে আসে না। আমি তো সে কথাই বলছি, যারা বাস করছে তারাও তাদের সমর্থক এবং তাদেরও পৃষ্ঠপোষকতা আছে, তো সেই জন্য আসেনি। এখন এই সমর্থনের পেছনে আমরা দেখেছি যে এই দল দুটো সবসময় জঙ্গির নামে হত্যাকাণ্ড সংঘটিত করে থাকে, এবং জঙ্গি যে দলগুলো আছে এই দল থেকে এদেরকে পার্থক্য করা যায় না, দে আর পার্ট অফ ইট, এটি প্রমাণিত হয়। এবং সেখানে জেএমবি বলেন, হুজি বলেন, তারপরে বাংলা আনসারুল্লাহ বাংলা টিম বলেন, এরা কিন্তু এদের মতাদর্শগতভাবে তারা একই উদ্দেশ্যে কাজ করছে। এটা হচ্ছে একই বৃন্তে অনেক ফুল বলতে পারেন, বা এখন এরা কাজ করে একই উদ্দেশ্যে এবং এদের মধ্যে একটি সম্পৃক্ততা আছে। ওইখানে যে বিষয়টা, এই জঙ্গি দলকে পুষছে কারা, সেটি একটি বিষয়। তো এদেরকে অর্থায়ন করছে কারা, এদের দিক নির্দেশনা কারা দিচ্ছে, তারা কি কোনো রাজনৈতিক দলের একটি মিলিটারি উইং? হ্যাঁ, কিছুটা এখন ওই রকমই প্রতীয়মান হচ্ছে যে এটা মিলিটারি। জেএমবির একটি অংশ ভারতে চলে গেছে, একটু আগে আমরা বললাম, যে সেখানে স্থাপন করে তারা যে সীমানার যে ব্যারিয়ারটা আছে, যে বাংলাদেশের জঙ্গি বাংলাদেশেই অপারেট করে আর ভারতের জঙ্গি ভারতীয় অপারেট করে, এই জিনিসটাকে তারা মুছে দিয়ে এখন দুই পাশে যাচ্ছে। এখন এই অভিন্ন যে থ্রেটটা তৈরি হচ্ছে, সেটির ফলে দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু একটি তথ্য এসেছিল যে ওইখানে জেএমবি তারা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপি নেতা সহ বেশ কিছু লোককে হিটলিস্ট বানিয়েছিল। সেই হিটলিস্টের পুরাটা এখনো বাংলাদেশে এসে পৌঁছায়নি। সেটিরই বিনিময়ের জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিধি দল আসছেন, এবং এই যে সেন্সিটিভিটিটা, স্পর্শকাতরতা, সেটি রাজশাহীর ঘটনাকে আলাদাভাবে বিচ্ছিন্ন করে দেখা যাচ্ছে না। কারণ ওই এলাকাতেও জেএমবির যথেষ্ট মানে জঙ্গিদের সক্রিয় অবস্থান ওখানে এর আগেও দেখা গেছে। এখন প্রশ্ন হলো যে সামাজিকভাবে ওখানে প্রতিরোধটা নাই কেন, এটি একটি প্রশ্ন। তাহলে এই কথাটা বলা যাচ্ছে যে ওখানে কি যে পরিবেশ, একটি জঙ্গি বা একটি ইসলামিক অর্থনীতির সাথে সব ধরনের রাজনীতিবিদরা এটার হয়ে গেছে, বেনিফিশিয়ারি হয়ে গেছে, যার জন্য তারা এটাতে চুপ আছে। তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় প্রগতিশীল যারা আছে তাদেরকে আরও সোচ্চার হওয়া উচিত ছিল, এটার বিরুদ্ধে তাদের প্রতিবাদের ভাষা আরও শক্ত হওয়া উচিত ছিল। তাহলে যে মতাদর্শগতভাবে, কারণ ওই যে জিহাদি মতাদর্শ, সহিংস মতাদর্শের বিপরীতে এই প্রগতিশীল মতাদর্শের একটি উত্থান, এই সব ঘটনা নিয়ে প্রকাশিত হলে আমার মনে হয় যে মতাদর্শগতভাবে তাদের সাথে একটি যুদ্ধ হবে। আমরা একটু রাজশাহী থেকে ঘুরে আসি, সেখানে আমাদের সহকর্মী অনেকক্ষণ অপেক্ষা করছেন। আমরা জানতে চাইবো যে এই শিক্ষক হত্যার ঘটনা আসলে পুলিশের তদন্তের শেষ অগ্রগতি কতটুকু। অপু ভাই, আপনি আমাদেরকে একটু জানাবেন যে পুলিশ শেষ অগ্রগতি কি, তদন্তের কতটুকু এগিয়েছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখনকার অবস্থাটা কি? হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে আসলে পুলিশ তাদের এই বিষয়টিকে প্রথম তারা যেটি চেষ্টা করেছে যে আসলে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটলো কিভাবে বা এর সাথে কারা সম্পৃক্ত থাকতে পারে, এই বিষয়টিকেই মূলত তারা গতকাল রাত থেকেই উদ্ঘাটন করার চেষ্টা করছিল। এবং এরই মধ্যে পুলিশ কর্মকর্তারা যেটি বলছেন যে বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা তারা ধারণা একটা জায়গায় পৌঁছতে পেরেছে যে কারা এটির সাথে সম্পৃক্ত থাকতে পারে। তবে এই বিষয়ে আসলে পরিষ্কারভাবে এখনো তারা প্রকাশ করতে চাচ্ছে না বিষয়টি। তো আমি কিছুক্ষণ
আগেও কথা বলেছিলাম রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমানের সাথে। তিনি যেটি বলছেন যে এই ঘটনার পর থেকেই তারা রাজশাহী শহর ছাড়াও রাজ্যের বাইরের বিভিন্ন জায়গাতে কয়েকটি টিম তাদের কাজ করছে এবং গতকাল যে ঘটনাটি ঘটেছে যে প্রকাশ্য দিবালোকে এবং সেই জায়গাটিও একেবারে নিরিবিলি কোনো জায়গা নয়, মহাসড়কের পাশের ঘটনা। তো সেই এলাকার লোকজনের কাছে তথ্য নিয়ে যারা যারা যেটি জানতে পেরেছে যে হত্যাকারীরা কিন্তু চেনা যায়নি, আশপাশের লোকজনের ভাষা অনুযায়ী তারা চিনতে পারেনি এরকম। তো এই ঘটনাটি আসলেও সত্য কিনা, যে তারা চিনতে না পারলে তারা তাহলে কোথা থেকে এসেছিল, এই বিষয়গুলো পুলিশ খতিয়ে দেখছে। এবং এখন যেটি সর্বশেষ আমি কিছুক্ষণ আগে যেটি জানতে পারলাম যে এ পর্যন্ত মোট 30 জনকে আটক করা হয়েছে এই ঘটনায়। আর পুলিশ কর্মকর্তাদের যেটি ভাষ্য যে তারা মোটামুটি একটা জায়গায় পৌঁছতে পারছে যে খুব শিগগিরই হয়তো এই ঘটনার সাথে সম্পৃক্ত একেবারে নির্দিষ্ট করে তাদেরকে আটক করা সম্ভব হবে। পুলিশ কমিশনার যেটি বলছিলেন যে এই যে আটক করা হচ্ছে এদের মধ্যে অনেককেই সন্দেহভাজন হিসাবে আটক করা হচ্ছে, অনেককেই জিজ্ঞাসাবাদের জন্য